সরি ম্যাম। মায়েরাদের বায়োলজি ক্লাস নেয় এই ম্যাম, অন্তরা নাম তার। এখন তো এই ম্যাম এর ক্লাস কোথায় যায় তাহলে? মায়েরা গলা ছেড়ে জিজ্ঞেস করে। ম্যাম আপনার কিছু লাগবে? মায়েরা অন্তরার মুখের দিকে তাকিয়ে রইল উত্তরের আশায়। এই ম্যামকে খুব বেশি বয়স লাগে না, ভালোই ইয়াং লাগে। অন্তরার চোখে মুখে কিছুটা বিরক্তি, দ্রুত পায়ে বাইরে যেতে যেতে বলে, না, ক্লাসে যাও। মায়েরা মাথা নেড়ে কলেজের মাঠ পেরিয়ে ক্লাসরুমের দিকে যায়। অন্তরার বাবা গ্রাম থেকে এসেছে, এজন্যই মূলত মেয়েটা তার বাবাকে বাসায় চাবি দিতেই বেরিয়ে যাচ্ছে। কলেজ গেটের সামনে দাঁড়িয়ে ব্যাগ থেকে চাবি বের করে, এরপর সামনে তাকিয়ে কলেজ গেটের বাইরে এক পা রাখতে গিয়েও তার পা থেমে যায়। বিস্ময় দৃষ্টিতে তাকায় গেটের ডান পাশে দাঁড়ানো ইরফানের দিকে। ইরফান মাথা নিচু করে ফোনে কারোর সাথে কথা বলায় ব্যস্ত। অন্তরা গেটের হাতল শক্ত করে ডান হাতে চেপে ধরে, চোখ জোড়া পানিতে টইটুম্বর। বিড়বিড় করে বলে, ইরফান। অন্তরা নিজেকে সামলে নিল, ব্যাগ থেকে একটা মাস্ক বের করে দ্রুত পরে নেয়। এরপর গেটের বাইরে পা রাখে। গেটের বাম পাশে গিয়ে দাঁড়ায় অন্তরা। ইরফান এখনও মাথা নিচু করে কারোর সাথে কথা বলছে, বাহাতে প্যান্টের পকেটে। অন্তরা কতক্ষণ যে তাকিয়ে রইল ইরফানের দিকে। ইরফান কথা বলতে বলতে একবার কলেজ গেটের ভেতর তাকায়, মায়রাকে হেঁটে যেতে দেখলো, চোখ সরালো না। মায়রার দিকে চেয়েই ফোনে কথা বলতে লাগলো। মায়রা ক্লাসরুমের ভেতর চলে গেলে ইরফান সামনে এগোয়। অন্তরা নিশ্চুপ চোখে ইরফানের পানে চেয়ে রইল। ইরফান তাকে পাস করে সামনের দিকে এগিয়ে যায়। অন্তরা তাকিয়েই রইল। ইরফানকে যতক্ষণ দেখা যায় দেখলো মেয়েটা। চোখ জোড়া আবারও ঝাপসা হলো। ইরফান আশেপাশে একবারের জন্য তাকায়নি। এটা দেখেই অন্তরা ঝাপসা চোখে একটু হাসলো, বিড়বিড় করলো, একটুও বদলাওনি ইরফান। ভাবনার মাঝেই অন্তরার ফোনে কল আসে। মেয়েটা কয়েকবার পলক ঝাপটায়, এরপর দ্রুত ব্যাগ থেকে ফোন বের করে রিসিভ করে কানে নেয়। ওপাশ থেকে তার বাবা জানায় তিনি অন্তরার বাসার সামনে দাঁড়িয়ে আছে। অন্তরা হতাশার নিঃশ্বাস ফেলল। এখন সে কিভাবে যাবে? তার যে ক্লাস আছে। বাবাকে একটু অপেক্ষা করতে বলে কল কেটে দেয়। এরপর তার ছোট বোন নুসরাতের কাছে কল করলে কল রিসিভ হয় সাথে সাথেই। নুসরাত জানায় তার ক্লাস ক্যান্সেল হয়ে গিয়েছে। অন্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। নুসরাতকে তার কলেজের সামনে আসতে বললে সে বলে অন্তরা যেন কষ্ট করে দিয়ে আসে, সে গুরুত্বপূর্ণ কাজে আটকে গিয়েছে। অন্তরা উপায় না পেয়ে নুসরাতের ভার্সিটির দিকে এগিয়ে যায়। হঠাৎ মাথায় আসলো ইরফান এখানে কেন এসেছিল। কথাটা ভাবতেই একটু অদ্ভুত লাগলো, আবার ভাবলো কাজ থাকতেই পারে। সে তো জানে না কত বছর হয়ে গেল যোগাযোগই নেই। নিজেকে সামলে নিয়ে দ্রুত পা চালায়। ফারহা ক্লাস শেষে দ্রুত ক্লাসরুম থেকে বেরিয়ে আসে। সামনে শুদ্ধকে দেখে কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে পড়ে। পাশ কাটিয়ে যেতে নিলে শুদ্ধ ফারাহের সামনে দাঁড়িয়ে যায়। ফারহা আবারও শুদ্ধের পাশ কাটিয়ে যেতে নিলে শুদ্ধ আবারও একই কাজ করে। ফারহা রেগে তাকায় শুদ্ধের দিকে। শুদ্ধ মৃদু হেসে বলে, ক্লাস করে যাবে, এসো। ফারহা শক্ত গলায় বলে, আমি তোমার ক্লাস করবো না, সরে দাঁড়াও। শুদ্ধ ফারাহের দিকে একটু এগিয়ে এসে বলে, আমার তোমাকে মারাত্মক জড়িয়ে ধরতে ইচ্ছে করছে ফারা পাখি, কেনাই। ফারহা থতমত খেয়ে তাকায় শুদ্ধের দিকে, বিরক্ত হয়ে বলে, তুমি সরে দাঁড়াও তো, মায়েরা এসেছে, ওকে আমাদের ভার্সিটিতে ঘুরে দেখাবো। শুদ্ধ কিছু একটা ভেবে বলে, ফারা, তুমি তো আমার সাথে ভালোভাবে কথা বলতে পারো না। তুমি জানো সামিয়া মেয়েটা ভীষণ ভালো, ওর ব্যবহার এত অমায়িক। ফারহা অবাক হয়ে তাকাল শুদ্ধের দিকে। শুদ্ধ মোটেও মজা করছে না। শুদ্ধ আবারও মৃদু হেসে বলে, সামিয়ার মতো মেয়েকে যে কেউ পছন্দ করবে, কিন্তু ফারহা মৃদু হেসে বলে, বুঝেছি শুধু ভাইয়া, তোমার জন্য শুভকামনা। তোমার হবু বউ এত ভালো মানুষ, তোমাকে আর দুঃখ ছুঁতে পারবে না। ফারহের মুখে ভাইয়া ডাক শুনে শুদ্ধ বিরক্ত হলো। ফারাহের হাত টেনে বলে, ফারা, আমি যা বলি সবসময় তার উল্টোটাই তোমাকে বুঝতে হয়। কথাটা বলে আশেপাশে তাকিয়ে ফারাহের হাত ছেড়ে দিল। ফারাহের চোখ পানিতে টইটুম্বর, মাথা নিচু তার। শুদ্ধ কিছু বলার আগেই ফারহা মাথা নিচু করে নীরবে ক্লাসরুমে গেল। শুদ্ধ একটু হাসলো, এরপর সেও ক্লাসরুমে প্রবেশ করে। ফারহা চুপচাপ মাথা নিচু করে বসে আছে। শুদ্ধ ক্লাস নেয়ার ফাঁকে ফাঁকে ফারাহের দিকে তাকায়। মেয়েটা একবারও মাথা তুলে তাকায়নি। শুদ্ধ কথা বলতে বলতেই ফারাহের পাশে এসে দাঁড়ায়। ফারাহের খাতায় নজর করলে দেখলো ফারাহে পুরো খাতায় লিখে ভরে ফেলেছে, শুদ্ধ ভাই, তুমি আমার। শুধু এটা দেখে না হেসে পারল না, তবে শব্দ করে হাসলো না। শব্দহীন হেসে সামনে চলে যায়।
ক্লাস শেষে ফারহা ক্লাসরুম থেকে বেরোলে শুদ্ধকে আবারও তার সামনে দাঁড়াতে দেখে মাথা নিচু করে নিল। শুদ্ধ হেসে বলে, আমার রুমে এসো। ফারহা মাথা নিচু করে বলে। মায়েরা ওয়েট করছে আমার জন্য। শুদ্ধ ফারাহের পিছনে দাঁড়িয়ে বলে, ইরফান গিয়েছিল মাইরার কাছে, তুমি এসব চিন্তা ঝেড়ে আমার রুমে এসো। সামিয়াকে একবার ডাকলেই চলে আসে। ফারহা পিছু ফিরে তাকায় শুদ্ধের দিকে, চোখ জোড়ায় পানি চিকচিক করছে। শুদ্ধ হেসে আফসোসের সুরে বলে, বেশি ভালোবাসা রাখার পাত্র অর্ডার করতে হবে মনে হচ্ছে, আমি তো রাখার জায়গা পাচ্ছি না। ফারহা একবারও কিছু বলল না, মাথা নিচু করে নিল। শুদ্ধ হেসে বলে, তুমি জানো তো আমি কেমন, তবুও এই মিথ্যে কথাগুলো শুনে কান্না করো কেন? ফারহা হঠাৎই শব্দ করে হেসে ফেলে, নিজেকে সামলে বলে, দেখবে? শুদ্ধ ভ্রু কুঁচকে বলে। কি? ফারহা আশেপাশে খেয়াল করলে দেখলো শাহেদ হেঁটে এদিকে আসছে। ফারহা শুদ্ধের সামনে থেকে সরে গিয়ে হাত উঁচিয়ে ডেকে বলে, এই শাহেদ, তোকে তো মারাত্মক হ্যান্ডসাম লাগছে। ফারাহের ডাকে শাহেদ ফোন থেকে চোখ তুলে তাকায়, ভ্রুকুচকে এগিয়ে এসে বলে। ফারহা হেসে বলে, তুই আসলেই সুন্দর, এটা অস্বীকার করবি? আমার যদি তোর মতো একটা জামাই হতো, হাউ সুন্দর হতো বল। শাহেদ বিরক্ত চোখে চেয়ে আছে ফারাহের দিকে। সেই সুন্দর, মেয়েরা এক দেখায় পছন্দ করবে এটা অস্বীকার করার মতো নয়, কিন্তু এই সেমনি তারে এসব গান শোনায় কেন? পিছন থেকে শুদ্ধ রেগে বলে। তুমি এই ভার্সিটির সবচেয়ে বিশ্রী ছেলে, রাইট? শাহেদ ফারাহের থেকে একটু পিছনে শুদ্ধকে দেখে থতমত খেয়ে একটা সালাম দেয়। শাহেদ ঢোক গিলে বলে, কথাটা বলেই যেন পালালো, কি জ্বালা! ফ্রেন্ডের ফিয়ন্সি স্যার হলে বহুত প্যারা। শুদ্ধ পিছন থেকে দাঁতে দাঁত চেপে বলে। তোমার ওর মতো জামাই চাই ফারা পাখি। ফারহা হাসলো, শুদ্ধকে উত্তর না দিয়ে হুট করে দৌড় দিল, সিঁড়ি বেয়ে নামতে লাগলো। একবারও পিছু ফিরে বলে, মানুষ কারণ ছাড়াই রেগে যায়, কি একটা অবস্থা বল। শুদ্ধ গম্ভীর চোখে ফারাহের দিকে চেয়ে দেখলো, কি সুন্দর ফুরফুরে মেজাজ গরম করে দিয়ে চলে গেল তার না হওয়া বউটা। অন্তরা ভার্সিটির প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছে, বারবার নুসরাতকে কল করছে, তার খবর নেই। মেজাজ খারাপ হচ্ছে, এই মেয়ে কোথায়? তাকে আসতে বলে এখন উধাও হয়ে গিয়েছে। একের পর এক কল করতে থাকে নুসরাতকে, তার ক্লাস টাইম চলে যাচ্ছে। হঠাৎই কিছুটা দূরে ইরফানকে দেখে তার চোখ বড় বড় হয়ে যায়। ইরফান এখানে কেন? মুখের মাস্ক তো ফেলে দিয়েছে। কি করবে ভেবে না পেয়ে দ্রুত উল্টে ঘুরে হাঁটতে লাগলো। কিছু দূর যেতেই শুদ্ধের গলা পায়। তুই অন্তরা না? অন্তরার পা থেমে যায় কিছু সময়ের জন্য, কিন্তু একেবারে থেমে যায় না। আবারও দ্রুত পা চালায় শুদ্ধ, ভ্রু কুঁচকে অন্তরার পিছে পিছে আসতে আসতে বলে, এই অন্তরা। বলতে বলতে অন্তরার সামনে এসে দাঁড়ায়। অন্তরা শুদ্ধকে দেখে দাঁড়িয়ে পড়ে। শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, পালাচ্ছিলি কেন? অন্তরা শুদ্ধের দিকে চেয়ে কাদো কাদো মুখ করে বলে, একটা কফি শপে বসে কথা বলবো পরে, এখন যাই, দেখি সর। শুদ্ধ ভ্রু কুঁচকে অন্তরাকে আটকে বলে, আরে কি পালাই পালাই করছিস? অনেক দিন পর দেখা হলো, কিন্তু তুই এখানে কেন? অন্তরা অশান্ত কণ্ঠে বলে, কাজ ছিল, যেতে দে। ইরফান এখানে কেন? শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায় অন্তরার দিকে। ইরফানকে দেখে পালাচ্ছিস? এবার বুঝলো কাহিনী, হেসে বলে, এই ভার্সিটির টিচার মোরা, কিন্তু তুই ইরফানকে দেখে পালাচ্ছিস কেন? তোদের ব্যাপার স্যাপার বুঝি না বাপ। কথাটা বলে সামনে তাকিয়ে ইরফানকে খুঁজলো, না পেয়ে হতাশ হলো। অফিস রুমে চলে গিয়েছে হয়তো, কিন্তু তাতে কি? ইরফানকে ডাকতে তো আর ইরফানকে লাগছে না, সাথে তার মুখ আছে। অতপর মিটিমিটি হেসে হাত উঁচিয়ে ডাকে, এই ইরফান শোন, দেখ অন্তরা মামুনি পা রেখেছে আমাদের ভার্সিটিতে। অন্তরা চোখ বড় বড় করে তাকায়, দ্রুত শুদ্ধকে পাশ কাটিয়ে শুদ্ধর পিছনে লুকিয়ে শুদ্ধের পিঠে শার্ট খামচে রেগে বলে, থাপ্পড় খাবি, ওকে ডাকিস না। শুদ্ধ স্যাদ করে উঠল। এই সরসর, আমাকে ধরিস না, করেছেটা কি? আয় হায়, তার না হওয়া বউ এমনিতেই শুধু কাঁদে, আমাকে এক মেয়ে ধরে এভাবে টানছে, তাহলে তো হয়ে গেল। সাজিদ আর নুসরাত এদিকে আসছিল। নুসরাত কান্নার ভান করে বলছিল। সাজিদ বিরক্ত হয়ে বলে, সাজিদের কথাটা শুদ্ধের কানে যায়, আশেপাশে চোখ বুলিয়ে বলে, আরে আমার যমজ ভাইরে পাইছি, মনের কথা বলে দিল, আয় ভাই বুকে আয়।
শুদ্ধের কথা শুনে সাজিদ আর নুসরাত দুজনেই তাকায়। শুদ্ধ সাজিদকে দেখে থতমত খেয়ে তাকায়। ভার্সিটির স্টুডেন্টদের কাছে সে মোটেও এত ফ্রি না। সাজিদ নুসরাত দুজনেই একটু অদ্ভুতভাবে তাকায় শুদ্ধের দিকে। শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করলো। সাজিদ নুসরাত এগিয়ে এসে শুদ্ধকে সালাম দেয়। শুদ্ধ মুখায়বব স্বাভাবিক করে খুব ভদ্রভাবেই সালামের উত্তর দিল। পিছন থেকে ফারহা এগিয়ে এসে শুদ্ধর পিছনে অন্তরাকে দেখে অবাক হয়, তবে এত না ভেবে মৃদু হেসে বলে, আপু কেমন আছো? অন্তরা শুদ্ধের আড়ালে দাঁড়িয়েছিল। শুদ্ধের শার্ট থেকে হাত অনেক আগেই সরিয়ে নিয়েছে। এই বেয়াদব যা এমনি এমনি কাহিনী করবে। ফারাহের ডাকে অন্তরা পাশ ফিরে বলে, এই তো ভালো, তুই কেমন আছিস? শুধু উচ্চ করে চোখ ছোট ছোট করে একবার অন্তরার দিকে তাকায়, আরেকবার ফারাহের দিকে তাকায়। সাজিদার নুসরাত যেতে গিয়েও থেমে যায়। অন্তরার গলা পেয়ে তারা অন্তরাকেই খুঁজছিল। ফারাহের পাশে এসে দাঁড়ায় দুজনেই। শুধু চিন্তিত কণ্ঠে অন্তরা আর ফারাহের উদ্দেশ্যে বলে, তোরা একে অপরকে কিভাবে চিনিস? অন্তরা উত্তর দেয়, নুসরাত আমার ছোট বোন, আর নুসরাতের সব ফ্রেন্ড আমার ছোট ভাই বোন। কথাটা বলে শুদ্ধের আড়াল থেকে দেখার চেষ্টা করলো ইরফান আছে কিনা। শুদ্ধ বুঝলো এদের সম্পর্ক। অন্তরাকে উকি মারতে দেখে হেসে বলে, আরে ইরফান নাই, তখন এমনি বললাম। আমার কথা বিলিভ করিস দেখে ভালো লাগলো। আজকাল সবাই ভিলেন হয়ে যাচ্ছে, মনে হয় আমার একটা সঙ্গী পেলাম। ফারহা প্রশ্নাত্মক চোখে তাকায় শুদ্ধের দিকে। অন্তরার সাথে শুদ্ধের কি কানেকশন? কথা শুনে তো মনে হচ্ছে তারা অনেক পরিচিত। অন্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। শুদ্ধের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে মেজাজ দেখিয়ে বলে, কুকুরের লেজ আসলেই সোজা হয় না, সেটা তোকে দেখে উপলব্ধি করলাম। শুদ্ধ থতমত খেয়ে তাকায়, তবে তার স্টুডেন্টদের সামনে তার ইজ্জত খেয়ে দিবে নাকি? অন্তরার দিকে তাকিয়ে সিরিয়াস হয়ে বলে, অন্তরা চল যাই। অন্তরা ভ্রু কুঁচকে বলে, কোথায়? তোর চোখের ছানি কাটাতে। আমার একটা রেসপন্সিবিলিটি আছে না? আমার মায়ের চোখে ছানি পড়েছে। টাকা নিয়ে চিন্তা করিস না, আমি সব খরচ দিব। আয় আয়, লেট করিস না। অন্তরা বিরক্ত হয়ে বলে, আমার চোখে ছানি পড়েনি, তুই যা তো। শুদ্ধ হাত ঝাড়া দিয়ে বলে, আরে পাগলেরা স্বীকার করতে পছন্দ করে না, তারা পাগল। তুই আয়। জলজান্ত কিউট একটা ছেলেকে তুই কুকুর দেখছিস না? মারাত্মক অধপতন হয়েছে তোর চোখের, আমি সহ্য করতে পারছি না। আয় মা। শুদ্ধের কথা শুনে নুসরাত, ফারা আর সাজিদ শব্দ করে হেসে ফেলল। অন্তরা কটমট দৃষ্টিতে তাকায় শুদ্ধের দিকে। শুদ্ধ পাত্তা দিল না, মিটমিটিয়ে হাসছে সে। ফারাহের দিকে তাকিয়ে অন্তরাকে দেখিয়ে বলে, ফারা, এটা তোমার 2 নম্বর শাশুড়ি। ফারহা কৌতূহলী চোখে অন্তরার দিকে তাকায়। অন্তরা ভ্রুকুচকে শুদ্ধের দিকে তাকিয়ে প্রশ্ন করে, ফারা, তোর কে হয়? শুদ্ধ ফারাহের দিকে তাকিয়ে হেসে বলে, আমার বাড়ির কাজের লোক। সুন্দর না? ফারহা রেগে তাকায় শুদ্ধের দিকে। অন্তরা বিরক্ত হলো। একে কোন দুঃখে জিজ্ঞেস করলো। নুসরাত আর সাজিদ একটু অবাক হয়। শুদ্ধকে এই রূপে কখনো দেখা হয়নি। দুজনেই ফারাহের মুখের দিকে তাকায়। সাজিদ মনে মনে হাসছে ফারাহের অবস্থা দেখে। নুসরাত মিটিমিটি হেসে ফারাহের কানের কাছে গিয়ে বলে, ফারহা রেগে তাকায় নুসরাতের দিকে। নুসরাত মেকি হেসে অন্তরার পাশে এসে দাঁড়িয়ে বলে, অন্তরা নুসরাতের কান টেনে ধরে, রেগে বলে, কতগুলো কল করেছি দেখ তো। নুসরাত অসহায় চোখে তাকায়। শুদ্ধির দিকে তাকালে দেখলো ভ্রু কুচকে চেয়ে আছে তাদের দু বোনের দিকে। নুসরাত ইনোসেন্ট মুখ করে বলে, অন্তরা নুসরাতের কান ছেড়ে নুসরাতের হাতে ঘরের চাবি দিয়ে বলে, বাবা ওয়েট করছে, দ্রুত বাড়ি যা। সাজিদের দিকে তাকিয়ে বলে, সাজিদ, ওকে একটু নামিয়ে দিয়ে আয় ভাই, আমার টাইম নেই। সাজিদ মাথা নেড়ে বলে। এরপর অন্তরা ফারাহের দিকে তাকিয়ে বলে, একদিন আমাদের বাড়ি আসবি, এখন আমি যাচ্ছি, টাইম নেই। ফারহা অন্তরার হাত থেকে শুদ্ধকে দেখিয়ে বলে, আপু উনি তোমার কে হয়? অন্তরা শুদ্ধের দিকে তাকিয়ে হেসে বলে, আরে ও আমার ভার্সিটি লাইফের ফ্রেন্ড, কিন্তু এই বাদরটা তোর কে হয়?
ফারহা অন্তরার মুখে বাদর শুনে একটু হাসলো। সাজিদার অন্তরা শুদ্ধের দিকে তাকালো। কথার ধরনেই বুঝেছিল অন্তরা শুদ্ধ বন্ধু। শুদ্ধ খুবই বিব্রত বোধ করলো। এই বেদ্যপ মহিলা স্টুডেন্টদের সামনে তার ইজ্জত খেয়ে দিচ্ছে। শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলে অন্তরার উদ্দেশ্যে বলে, ফারা, ফাইজের বোন গর্ধব। অন্তরা শুদ্ধের কথা শুনে অবাক হয়ে তাকায় ফারাহের দিকে, মাথায় হাত দিয়ে বলে, ফারাকে তো সেই কবে থেকে চিনি। তুই ফাইজের বোন, আমাকে বলবি না? ফারহা বোকা চোখে তাকালো। তার ভাইয়ের ফ্রেন্ড অন্তরা আপু? শুদ্ধ একটু আড়ালে গিয়ে ইরফানকে কল করে বাইরে আসতে বলে দ্রুত। অন্তরা নুসরাত আর সাজিদকে পাঠিয়ে ফারাহের থেকে বিদায় নিয়ে দ্রুত ভার্সিটি থেকে বের হওয়ার জন্য পা বাড়ায়। শুদ্ধ পিছন থেকে বলে, অন্তরা দাঁড়া, ইরফান আসছে। অন্তরা দাঁড়ালো না, পায়ের গতি আরো বাড়ালো। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, আরে ইরফান মন খারাপ করবে রে, দেখা করে যা। অন্তরা বিড়বিড় করলো। করুক, তাতে আমার কি? ফারহা একবার শুদ্ধকে দেখলো আর একবার অন্তরাকে দেখলো। কিছুক্ষণের মাঝেই ইরফান এসে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? শুদ্ধ হতাশ হয়ে বলে, চলে গেল তো, লেট করে ফেলেছিস। ইরফান ভ্রু কুঁচকে বলে। কে? শুদ্ধ চরম মন খারাপের ভান করে বলে। তোর জান প্রাণ অন্তরা। ইরফান বিরক্ত চোখে তাকালো শুদ্ধের দিকে, এরপর দ্রুত চোখ ঘুরিয়ে আশেপাশে তাকিয়ে গম্ভীর গলায় বলে, ওয়ার? কাঙ্ক্ষিত মানুষকে দেখতে না পেয়ে শুদ্ধের দিকে তাকিয়ে রেগে বলে, থাপ্পড় খাবি? ফান করার লিমিট রাখতে পারিস না? শুদ্ধ ইরফানের দিকে যেয়ে মিটিমিটি হেসে বলে, দেখতে না পেয়ে কষ্ট হচ্ছে বুঝি? আফসোস হচ্ছে? অন্তরা কিন্তু বিয়ে করেনি এখনো, আফসোস করিস না। ইরফান বিরক্ত হলো, তবে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে খুঁজলো বোধহয় অন্তরাকে। শুদ্ধ ইরফানের দিকে চেয়ে আবারও মিটিমিটি হেসে বলে, আহারে ভালোবাসা, মায়রাটার যে কি হবে দেখি, মায়রার জন্য ছেলে খুঁজতে হবে। এরপর চুলের ভাঁজে হাত চালিয়ে হাসতে হাসতে বলে, তুই কি ছেলে পছন্দ করে দিবি? দিতেই পারিস, হাজার হোক তোর নামধাম বউ। ইরফান রেগে শুদ্ধের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে। আর একটা ফালতু কথা উচ্চারণ করলে থাপ্পড় খাবি বেয়াদব। তীব্র বিরক্তিতে শুদ্ধকে ছেড়ে উল্টো ঘুরে অফিস রুমের দিকে গটগট পায়ে চলে যায়। ফারহা অবাক হয়ে তাকিয়ে আছে, সব তার মাথার উপর দিয়ে গেল। অন্তরা আপু ইরফান ভাইয়ের সাথে কথা বলল না। আবার শুদ্ধের কথাগুলো কেমন যেন ঠেকলো। যদিও শুদ্ধ মজা করে, তবুও ফারাহের কেমন যেন লাগলো। সবচেয়ে বড় কথা, অন্তরা আপু বিয়ে করেনি এখনো, বয়স তার 26+। এটা নিয়ে নুসরাত মাঝে মাঝেই বলে, অন্তরা আপুর বাবার সাথে এটা নিয়ে মাঝে মাঝেই ঝামেলা লেগে থাকে। তবে কি ইরফান ভাই কারণ? শুদ্ধের দিকে তাকিয়ে দেখলো শুদ্ধ হাসছে। ফারহা চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে, অন্তরা আপু আর ইরফান ভাইয়ের মাঝে কি কিছু ছিল শুধু ভাই? শুদ্ধ ফারাহের দিকে তাকিয়ে ফারাহের কৌতূহলী মুখ দেখে আবারও হেসে ফেলে। অতপর হেয়ালি করে বলে, মারাত্মক কিছু ছিল ফারহা, সেসব বলে শেষ করা যাবে না। ফারহা অদ্ভুতভাবে তাকায় শুদ্ধের দিকে। শুদ্ধের হেয়ালিপনায় বিরক্ত হলো। এই লোক জীবনেও সিরিয়াস হয় না। অন্তরা আপু এখনো বিয়ে করেনি, এটা নিয়ে আঙ্কেলের সাথে অনেক ঝামেলা হয় ইরফান ভাইয়ের কারণে, এটা রাইট? শুদ্ধ ভ্রুকুচকে তাকালো ফারাহের দিকে, অতপর বলে, অন্তরার সাথে তোমার কবে থেকে পরিচয়? নুসরাতের সাথে কলেজে পরিচয় হয়েছিল, তখন থেকে অন্তরা আপুকে চিনি। আপু খুবই ভালো মনের মানুষ। শুদ্ধ মৃদু হাসলো, অতপর টপিক এড়িয়ে বলে, তোমার আর ক্লাস আছে? ফারহা ভ্রুকুচকে বলে, ক্লাস আছে, তুমি টপিক চেঞ্জ করছো কেন বলো? অন্তরা আপু ইরফান ভাইকে ভালোবাসে তাই না? শুদ্ধ মৃদু হেসে বলে। হুম। এরপর হাত ঘড়িতে একবার সময় দেখে বলে, আমার ক্লাস আছে, তুমি ক্লাসে যাও। কথাটা বলে এগিয়ে যেতে নিলে ফারহা দ্রুত শুদ্ধের সামনে দাঁড়িয়ে বলে, অর্ধেক বলে যাচ্ছ কেন? ইরফান ভাইও তো অন্তরা আপুকে ভালোবাসে। কি? শুদ্ধ হেসে বলে। মারাত্মক। ফারহের মাথা ঘুরে, শুদ্ধ কি বলছে কিছুই বুঝতে পারছে না, অবাক হয়ে বলে, তাহলে তারা আলাদা কেন? আর মায়ের কি হবে? শুদ্ধ হেসে বলে। তুমি আর আমি মিলে মায়রার জন্য পাত্র খুঁজবো, যাবে না আমার সাথে? ফারাহের সব গোলমেলে লাগে, বিস্ময় কণ্ঠে বলে, আসলে ইরফান ভাই আর অন্তরা আপু একে অপরকে ভালোবাসে? শুদ্ধ ফারাহের পাশ কাটিয়ে যেতে যেতে বলে, বাসে বাসে, আমিও তো ভালোবাসি অন্তরাকে, বাট ধরনটা জাস্ট ডিফারেন্ট। কথাটা বলে শুদ্ধ পিছিয়ে এসে ফারাহের সামনে দাঁড়ায়, সিরিয়াস কণ্ঠ তবে মুখে হাসি নিয়ে বলে, তোমার কোশ্চেন অনেক ফানি ছিল ফারা।
ইরফান কাউকে ভালোবাসার মতো মানুষ নয়, বুঝলে? আমার অন্তরের জন্য ভীষণ আফসোস হয়। ও বেচারি এক পাথরকে ভালোবেসে নিজের লাইফ নষ্ট করেছে। একটু থেমে চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে, এরপর ফারাহের দিকে তাকিয়ে ভীষণ সিরিয়াস হয়ে বলে, তুমি জানো ফারা, মাইরা ইরফানকে মাঝে মাঝে হার্টলেস বলে। আমিও হেসে উড়িয়ে দেই, বাট আমার নিজেরই ওকে হার্টলেস লাগে। মাইরার প্রতি ওর যে পজিটিভনেস দেখেছি, ফার্স্ট এটাতে ভীষণ অবাক হয়েছিলাম, বাট এখন ও মাইরা রিলেটেড 90% কাজগুলোতে একদমই নির্লিপ্ত থাকে, যেন মাইরা ওর কেউ না। একটু থেমে হতাশ কণ্ঠে বলে, শালা, মাঝে মাঝে তো ইচ্ছে করে ওর হার্ট খুলে আমার হার্ট থেকে একটু ভালোবাসা ওকে ধার দেই। ফারহা সুথের কথাগুলো মন দিয়ে শুনলো, তবে লাস্ট কথাটা হেসে ফেললো। শুদ্ধ ফারাহের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, আমি কিন্তু আমার ফারা পাখিকে মারাত্মক ভালোবাসি। ফারহা শুদ্ধে থেকে চোখ সরিয়ে মাথা নিচু করে নেয়। শুদ্ধ আর কিছু বলল না, ক্লাসের দিকে যেতে যেতে বলে, ক্লাস শেষে ওয়েট করবে। ফারহা তাকিয়ে রইল শুদ্ধর পানে, ঠোঁটের কোণে হাসি। মায়েরা কলেজ শেষে কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে। চারিদিকে অনেক ভিড়, মেয়েটার চোখে মুখে ক্লান্তির সাথে বিরক্তি। এক কোণায় দাঁড়িয়ে আছে, ভিড় কমলে রাস্তায় নামবে বলে। হঠাৎই কারো ধাক্কা খেয়ে মায়েরা ভিড়ের মাঝেই উপর হয়ে পড়ে যায়। ডান হাতের কবজিতে বেকায়দায় লেগেছে। কয়েকজন মেয়ে মায়েরাকে ধরে ধরে দাঁড় করালো। মায়েরা ঠিক করে দাঁড়াতেই পারছে না, মনে হচ্ছে পায়েও ব্যথা পেয়েছে। অন্তরা কলেজ থেকে বেরিয়ে যাচ্ছিল, এদিকটায় ভিড় দেখে এগিয়ে আসে। মায়েরাকে চোখ মুখ কুঁচকে কোনো রকমে দাঁড়াতে দেখে অবাক হয়। কলেজের আগে মেয়েটা তার সাথে ধাক্কা খেয়েছিল, বোরকা হিজাবে মাটি লেগে আছে, ঠিক করে দাঁড়াতে পারছে না মেয়েটা। অন্তরার খারাপ লাগলো, এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে এখানে? কয়েকজন মেয়ে অন্তরাকে বলে। অন্তরা মায়রার মাথায় হাত দিয়ে বলে, বেশি ব্যথা পেয়েছো নাকি? মায়রা অন্তরার দিকে চোখ তুলে তাকায়, চোখের কোণে পানি। ব্যথায় চোখের কোণে পানি জমেছে। অন্তরা বুঝলো মেয়েটা ভালোই ব্যথা পেয়েছে। অতঃপর বলে, তোমার বাসা কোথায়? মায়রা মিনমিন করে তার বাসার ঠিকানা বলে। অন্তরা আশেপাশে তাকিয়ে বলল, তোমার বাড়ির কেউ নিতে আসে নাকি তুমি একাই যাও? মায়রা এবারেও ছোট্ট করে উত্তর করলো। নিতে আসে, কিন্তু আজ এখনো আসেনি। অন্তরা কি করবে বুঝলো না, এভাবে মেয়েটাকে রেখে যেতে মন সায় দিল না। সে বাড়ির ঠিকানা বলল, সেটা তো মোটামুটি অনেক দূর। তার বাড়ি কাছেই। তাদের কলেজের আরও দুটো মেয়েকে সহ সে নিজেই মায়রাকে ধরে ধরে তার গাড়িতে বসায়। মায়রা অবাক হয় অন্তরার ব্যবহারে। অপরিচিত এক মেয়েকে এভাবে কোনো স্টুডেন্টকে কোনো ম্যাডাম হেল্প করে? মায়রার দৃষ্টিতে অন্তরা মৃদু হেসে বলে, আপাতত আমার বাড়ি গিয়ে রেস্ট নিও। আমার বাড়ি এখান থেকে খুব বেশি দূরে নয়। ওখানে গিয়ে তোমার বাড়ির কাউকে ফোন করলে তোমাকে নিয়ে যাবে। তারা হয়তো কোনো কাজে আটকে গিয়েছে। মায়রা ভীষণ অবাক হয়। অন্তরা ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। মায়রা মেয়েটাকে অন্তরা চিনে নিয়েছে। কিছু স্টুডেন্টকে ক্লাসে নোটিশ করে, যেমন অন্তরা মায়রাকে সেভাবেই নোটিশ করেছে। দুটো কারণে অন্তরা চোখে পড়েছে মায়রাকে। একটা, এই মেয়ে প্রচুর কথা বলে। বেশ কয়েকদিনেই মেয়েটা পরিচিত মুখ করে হয়ে গিয়েছে। প্রচুর কথা বলার জন্য মায়রাকে সবসময় প্রায় 90% পড়া ধরতো অন্তরা। মজার ব্যাপার, এই মেয়ে সব উত্তর ঠিকঠাক দিয়ে দিত। অন্তরার ভালো লেগেছে মায়রা ভালো স্টুডেন্ট বলে। আরেকটি ভালো লাগার কারণ, মায়রা মেয়েটা একদম তার ছোট বোন নুসরাতের মতো, ভীষণ চঞ্চল। মায়রা অন্তরার কাজে সহজ হলো, বুঝলো এই ম্যাম ভালো খুব। অতঃপর বলে, ম্যাম, আপনার নাম কি? অন্তরা আর চোখে মায়রার দিকে তাকিয়ে বলে, অন্তরা। পড়লে কিভাবে তুমি? মায়রা একটু ভেবে বলে। অন্তরা হেসে বলে, তোমার শরীরে তো কিছুই নেই, তোমাকে ধাক্কা দিতে হবে নাকি? মায়রা বিব্রত বোধ করে। অন্তরা গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে প্রশ্ন করে, তোমাকে কে নিতে আসে? বাবা আসে, আজ হয়তো কাজে আটকে গিয়েছে। অন্তরা কিছু বলল না। ইরফান রাত 8টার দিকে বাড়ি ফিরেছে। কলেজ শেষ করে অফিসে গিয়েছিল। তারেক নেওয়াজ ইরফানকে দেখে এগিয়ে এসে গম্ভীর গলায় বলে, মায়রা কোথায়? ইরফানের পা থেমে যায়, ভ্রুকুচকে তাকায় তার বাবার দিকে। তারেক নেওয়াজ দুপুর পর ইরফানের নাম্বারে মেসেজ করে দিয়েছিল সে কাজে ব্যস্ত আছে। ইরফান যেন আজকে মায়রাকে নিয়ে আসে। ভেবেছিল ইরফান মায়রাকে ঠিক আনবে,
কিন্তু সে বাড়ি ফিরে হতাশ হয়েছে। ইরফান মায়রাকে আনেনি। রাত 8টা বাজতে চলল, অথচ মায়রার কোনো খোঁজ নেই। টেনশনে তার মাথা ফেটে যাওয়ার উপক্রম। ইরফান গম্ভীর গলায় বলে। আমাকে কেন আজ করছো? তারেক রেওয়াজ রেগে বলে। ফোন চেক করনি নাকি জেদ করেই আনতে যাওনি? ইরফান বুঝতে পারছে না, প্রশ্নাত্মক চোখে চেয়ে বলে। ও কোথায়? তারেক রেওয়াজ রেগে বলে। নেও বললে তো আমার মেয়ে হলে সে হিসেবেও তো আমার একটা দায়িত্ব থাকে। সবগুলো খেয়েছো। একটু থেমে বলে। ও তো তোমার বোঝা, তাই আনতে যাওনি তাই না? ভালো করেছো। কলেজ থেকে এখনো ফেরেনি, রাত 8টা বাজে। মেয়েটা কোথায় আছে কে জানে। আমার বন্ধুর আমানতের একই হাল হলো আমার কাছে এসে। ইরফান তার বাবার দিকে বিস্ময় দৃষ্টিতে তাকায়, ঢোক গিলল বেশ কয়েকবার। এরপর কোনো দিকে না তাকিয়ে সেভাবে দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। ইরফান দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয়। বারবার ঢোক গিলছে, চোখ জোড়ায় অসহায়ত্ব। সে তো বিকেল থেকে একবারও ফোন খুলে দেখেনি। একবার ফোন চেক করলে জানতে পারতো তার বাবা মায়রাকে আনবে না। কথাটা ভাবতেই রাগে চলন্ত গাড়ির স্টিয়ারিংয়ে একটা থাপ্পড় মারে। আশেপাশে চোখ বুলিয়ে মায়রাকে খোঁজে, গাড়ির স্পিড বাড়ায়। প্রায় অর্ধেক সময়ে মায়রার কলেজের সামনে গিয়ে দাঁড়ায়। ফাঁকা রাস্তা। ইরফান দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ায়। কলেজ গেটের সামনে গিয়ে দাঁড়ায়, কেউ নেই তো। ইরফান ফাঁকা কলেজ মাঠটার দিকে কেমন শূন্য চোখে তাকিয়ে রইল। চোখ দুটো অসম্ভব লাল। দ্রুত পায়ে এগিয়ে গেল কলেজ গেটের সামনে। এখানে কি করে থাকবে? এতক্ষণে কেউ এখানে বসে থাকে? ইরফান ঢোক গিলল। এক ধ্যানে কিছুক্ষণ সেই অন্ধকারাচ্ছন্ন মাঠটার দিকে চেয়ে থাকলো, যেখানে দিয়ে আজ সকাল সকাল মায়রা হেঁটে যাচ্ছিল ধীর পায়ে। ইরফান হঠাৎই কেমন করে যেন ডেকে উঠল। বার্ড ফ্লাওয়ার? ইরফানের ভয়েস খুবই ক্ষীণ ছিল, চোখ দুটো অসম্ভব লাল। হঠাৎই রাগে কলেজের গেটে একটা লাথি বসা। আশেপাশে চোখ বুলিয়ে খোঁজে মায়রাকে। রাস্তায় একেবারে মানুষ নেই এমন নয়, টুকটাক লোকজনের যাতায়াত আছে। একজন লোক এগিয়ে আসে। তিনি ইরফানকে কলেজ গেটে লাথি দিতে দেখেই মূলত এগিয়ে এসেছে। ইরফান গাড়িতে ওঠার জন্য এগিয়ে যায়। লোকটি ইরফানকে দেখলো, দেখে তো ভদ্রই লাগে, আচরণ কেমন পাগলদের মতন লাগলো। পিছু ডেকে বলে। ইরফান দ্রুত পিছু ফিরে তাকায়, এগিয়ে এসে অশান্ত কণ্ঠে বলে। ও কোথায়? লোকটি অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে, বিব্রত বোধ করে বলে। ইরফান হঠাৎই লোকটির দিকে ক্ষীণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে। বাসা কোথায়? লোকটি থতমত খেয়ে যায়। রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় ইরফানকে স্পষ্ট না দেখা গেলেও মোটামুটি বুঝতে পারলো ইরফানের মুখাবয়ব। ইরফান লোকটিকে চুপ থাকে দেখে লোকটির কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে। আনসার মি ড্যাম ইট। লোকটি ইরফানের ভারী গলায় ভীষণ ভয় পায়। যেভাবে জেরা করছে মনে হচ্ছে সন্ত্রাস নয়তো আইনের লোক। লোকটি ভীতস্বরে আঙুল দিয়ে দেখালো দুটো বাসা পরেই তার বাসা। ইরফান লোকটিকে ধাক্কা দিয়ে বলে। যদি ওকে না পাই আজকেই তোর শেষ রাত। কথাটা বলে গটগট পায়ে তার গাড়িতে উঠে পড়ে। লোকটি যেমন অদ্ভুত চোখে তাকিয়ে দেখলো ইরফানকে, তেমনই ভয় পেল। তার আজ শেষ রাত মানে বাসায় যাওয়া প্রয়োজন। হাতের সিগারেট ছুঁড়ে ফেলে এক প্রকার দৌড় লাগালো। বাসার গেটে আজ 10টা তালা লাগাবে, দরকার পড়লে খাটের তলায় গিয়ে থাকবে। কোনো সন্ত্রাসকে জায়গা দিবে না সে তার বাড়ি। কলেজে মায়রা ফোন নিয়ে যায় না, আর এইটাই মায়রার সবচেয়ে প্রবলেম হয়েছে বোধ হয়। ফোন না আনার কারণে কাউকে কল করতে পারেনি। সবার নাম্বার ফোনে সেভ আছে, কারো নাম্বারই তো মুখস্থ নেই। আর এ কারণেই সে কাউকে কল করে জানাতে পারেনি সে তার এক ম্যাডামের বাসায় এসেছে। বাবা এসে যেন নিয়ে যায়। অন্তরা ম্যাম নিজেই রেখে আসতো, কিন্তু তার কি যেন কাজ পড়ে গিয়েছে। তাকে বাসায় রেখে দ্রুত বেরিয়ে যায়। মায়রাকে বলে গিয়েছে উনি এসে মায়রাকে মায়রার বাড়ি রেখে আসবে। মায়রার বাড়ি এখানে থেকে বেশ অনেকটা দূর, তাই অন্তরা তার কাজ ফেলে মায়রাকে পৌঁছে দিতে পারেনি। তার কাজ শেষ করে মায়রাকে পৌঁছে দিবে বলে বেরিয়ে গিয়েছে। মায়রা আশেপাশে তাকালো, এই বাড়িতে তেমন কাউকে দেখলো না। একজন আধবয়স্ক মহিলা দেখলো, যাকে কাজের মহিলা মনে হলো। আর একজন বয়স্ক লোক ছিল, একবার বাইরে বেরিয়েছিল। মায়রার চিন্তা হয় অনেক রাত হয়েছে তো, আর কখন বাড়ি যাবে। বাবা টেনশন করছে নিশ্চয়ই, সে জানতেও পারছে না। ইরফানের কথা মাথায় আসলে মুখটা মলিন হয়ে যায়। মনের কোণে প্রশ্ন উকি দেয়, উনি কি তাকে নিয়ে টেনশন করবে? তাকে নিয়ে যে এখন খুব কম ভাবে লোকটা। ভাবনার মাঝেই অন্তরা গেস্ট রুমে প্রবেশ করে। মায়রা অন্তরাকে দেখে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে অশান্ত কণ্ঠে বলে।
ম্যাম, আপনি কি আমাকে এখন রেখে আসতে পারবেন? অন্তরা বাইরে থেকে এসে চেঞ্জ করেনি, মায়রাকে রেখে সে একেবারে চেঞ্জ করবে। মৃদু স্বরে বলে। এসো, হাঁটতে পারছো এখন? মায়রা মাথা নেড়ে বলে। জি ম্যাম। অন্তরা মায়রা